আর অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা কি ছিল? কে বলবেন? বলেন, কেউ একজন বলেন। অ্যাক্টিভিটি বেস কস্টিং এবং এনভায়রনমেন্টাল এবং বলেন যে অ্যাক্টিভিটি বেস কস্টিং ওকে হুম 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 আরেকজন থেকে শুনতে চাই। না ঠিক আছে, আপনার নুরুজ্জামান না আপনি? হ্যাঁ, নুরুজ্জামান কথা বললেন, ঠিক আছে। আর কেউ বলেন একটু, আর কেউ অ্যাড করবেন? স্যার অ্যাক্টিভিটি এবিসি কস্টিং এবিসি বলেন বলেন, যে কোনো একজন বলেন। স্যার আমি অ্যাবজর্পশন কস্টিং বলেন। আর এবিসি কস্টিং রিয়াদ হোসেন স্যার। অ্যাবজর্পশন কস্টিং আর এবিসি কস্টিং বাট সিমিলার। এখানে শুধু এবিসি কস্টিং এর মধ্যে মূল যে ডিফারেন্ট এটা হচ্ছে যে প্রত্যেকটা কস্ট সেন্টার অনুযায়ী ওভারহেডটাকে ফিক্সড ফ্যাক্টর ওভারহেডটাকে অ্যালোকেট করা, মানে কস্ট সেন্টার অনুযায়ী অ্যালোকেট করা। ওভারহেড মানে দ্যাট কল মিন একটা কস্ট সেন্টার, আর যখন আমি বিভিন্ন ড্রাইভ অনুযায়ী অ্যালোকেট করে দেব মানে ওভারহেডটাকে ফিক্সড ফ্যাক্টর ওভারহেডটাকে, তখন এটা হচ্ছে এবিসি কস্টিং। ওকে, আরেকজন কি জানি বলতে চাচ্ছিলেন, একজন মহিলা কণ্ঠ, নাম বলে বলেন একটু, কি বলবেন? স্যার আমি আফিয়া মালিহা। অ্যাবজর্পশন কস্টিং অ্যাকচুয়ালি কাজ করে ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে, আর এবিসি কস্টিং কাজ করে ফুল কোম্পানির কস্টগুলোকে সেন্ট্রালাইজ করে আলাদা আলাদা করে একটা সেন্টার নিয়ে কাজ করে। মানে একটা যখন ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, মোটামুটি সবারই বেসিকগুলো। অন্যদিকে অন্যটা সেন্টার নিয়ে, মানে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল ইউনিট বলতে আপনি আসলে না স্যার, ইন্ডিভিজুয়াল ইউনিট হওয়ার কথা না স্যার। আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি ইন্ডিভিজুয়াল ইউনিট কেন বললেন? আপনি ইন্ডিভিজুয়াল ইউনিট কেন বলেন? হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়াল ইউনিট কেন বলছেন? একটু মালিহা একটু বলেন তো, আপনি কেন বলছেন ইউনিট? ইন্ডিভিজুয়াল ইউনিট বললাম, ইন্ডিভিজুয়াল ইউনিটের কথা বললাম হচ্ছে ওটা ভেরিয়েবল কস্টিং এর ওই জায়গাটাতে কাজ করে, মানে পার ইউনিট নিয়ে কাজ করে। অ্যাবজর্পশন কস্টিং মেইনলি পার ইউনিটের রিলেটেড কাজগুলো। আচ্ছা, একটু এখানে একটু ডিফারেন্স আছে বলে মনে হচ্ছে। মালিহা আমি বলি, শুনেন তাহলে, সবাই মোটামুটি কম বেশি বুঝতে পারছেন, বাট আমি একটু তাহলে বলি অ্যাবজর্পশন কস্টিং এবং আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং। তো আমাদের যে ওভারহেড এর যে পরিমাণটা কিন্তু দুই কস্টিং সিস্টেমে কিন্তু সেম। অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে থোক বরাদ্দ, পুরো একটা ওভারহেডটাকে আমরা মানে ফুল একটা অ্যামাউন্ট ধরে সেটাকে আমরা কোন একটা বেসিসে উপর নির্ভর করে প্রোডাকশন কস্টের ভিতরে ঢুকাই দিই। আর অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা ওই সেম অ্যামাউন্ট ওভারহেডটাই থাকে, কিন্তু আমরা কস্ট সেন্টার অনুযায়ী বা কস্ট অ্যাক্টিভিটি অনুযায়ী অথবা কস্ট পুল অনুযায়ী, কস্ট পুলটাই বইতে আছে, কস্ট পুলও বলতে পারেন, কস্ট সেন্টারও বলতে পারেন, অ্যাক্টিভিটি বলতে পারেন, কস্ট পুল অনুযায়ী সেটাকে আমরা ভেঙে 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 ওই কস্ট পুলটা যেই কস্ট ড্রাইভার দ্বারা ইনফ্লুয়েন্সড হয় সেই কস্ট ড্রাইভার দ্বারা ভাগ করে ইউনিট পার ইউনিট পেয়ে এসে তারপরে আমরা ওটাকে ঢুকাই। এই হচ্ছে কি বেসিক জিনিস। কিন্তু টোটাল যে ওভারহেডের পরিমাণটা কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ যা থাকে এই কস্টিংও তাই থাকে। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, অ্যাবজর্পশন কস্টিং এবং এই যে এবিসি কস্টিং, আই মিন অ্যাক্টিভিটি বেস কস্টিং, এবিসি, এইটার কম্পেয়ার করে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে আমাদের। হ্যাঁ, সো এটা আপনারা একটু ভালো মতো এই জিনিসগুলো একটু দেখতে হবে আপনাদেরকে। মানে অঙ্কটা এই ধরনের আসে সাধারণত, যে একটা কেস দিয়ে দিল,
তো বললো যে অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী আপনারা একবার কস্টিং করে দেখান, আর একই সঙ্গে আপনারা এবিসি অনুযায়ী এটাকে কস্টিং করে দেখান। এরকম এই ধরনের কোশ্চেনই আমাদের পরীক্ষায় আসে। তারপর হয়তো ফার্দার বলতে পারে যে এই কম্পেয়ার করে বলে দেন যে এটার মধ্যে কেন পার্থক্যটা হইল, বা বলতে পারে যে এগুলোর ইমপ্লিকেশনটা কি। সো এই ধরনের প্রশ্ন আসে। তো আমরা আজকে কিন্তু এই মানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পড়ার পরে 2-3টা আমরা প্রশ্ন সলভ করব। আমি এটাতে খুব ফোকাস করতে চাই, কারণ যেহেতু এখান থেকে 20-25 মার্কসের পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকম প্রশ্ন আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, সো এটা খুবই ইন্টারেস্টিং, এবং এটাতে তো আপনার কঠিন কিছু নাই আর কি। জাস্ট আপনার যে সেন্স যদি আপনার ঠিক থাকে, দেন ইউ ক্যান ডু, আই এম শিওর আর কি। আর আমি বারবার প্রথম দিন থেকে আমি একটা কথা বলেছি আপনাদেরকে, যে এই সাবজেক্টের মধ্যে আপনার যত এখানে যে অ্যারিথমেটিক্যাল বা মানে কম্পিটিশনাল প্রবলেম কিন্তু বেশি না, মানে ইটস ভেরি সিম্পল। তো আমি বলবো যে মানে অ্যাটলিস্ট 80% কিন্তু কনসেপচুয়াল। আপনার কনসেপ্ট এখানে ক্লিয়ার থাকলে হিসাব করতে আপনার বেশি কষ্ট হবে না। সো আপনাদেরকে স্টাডি করার সময়, প্রিপারেশন নেওয়ার সময় কনসেপ্টের জন্য কোনো ঘাটতি না থাকে সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এবং তাতে হবে কি, আপনারা যদি কনসেপ্ট ক্লিয়ার নিয়ে যদি এখন প্রশ্ন পড়বেন, আপনাদের প্রশ্ন যদি বুঝতে কোনো অসুবিধা না হয়, সলভ করতে ইটস এ ম্যাটার অফ মিনিটস অনলি। কিন্তু প্রশ্ন বুঝে ফেললে আপনাদের কোনো সমস্যা হবে না, অঙ্কগুলা হয়ে যাবে। হ্যাঁ বলেন নুরুজ্জামান। ওয়েল সেড। আপনি খুব ভালো জায়গায় পয়েন্ট করছেন, কিন্তু আমি ওটা মনে করি অনেক প্রশ্নের মধ্যে দেখা যায় যে হাবি জাবি কথা প্রচুর লেখে, কিন্তু প্রচুর হাবি জাবি কথা লেখে। হ্যাঁ, দেন হোয়াট ইউ নিড টু ডু, আপনার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনি প্রশ্ন স্টার্টিং এ আপনি বুঝতে পারবেন যে আপনার প্রশ্নের ধারাটা কি। হ্যাঁ, এবং আপনি এটার জন্য আমি একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে কি, আপনি প্রথমে আপনি রিকোয়ারমেন্টটা পড়ে ফেলবেন, এই প্রশ্নের মধ্যে কি রিকোয়ারমেন্ট চাইছে। রিকোয়ারমেন্টে একটা দুটো থাকে, 2-1 লাইন থাকে। তো রিকোয়ারমেন্টটা পড়লে আপনি বুঝবেন যে এটা কস্টিং এর অঙ্ক, বা এটা অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক, বা এটা অমুক কস্টিং, বা এটা ক্যাপিটাল বাজেটের অঙ্ক, বা এটা ভ্যারিয়েন্সের অঙ্ক, বুঝে ফেললেন। এরপরে যখন প্রশ্নের শুরুর লাইনগুলো যখন 2-1 লাইন পড়লেই কিন্তু আপনার প্রশ্নের ধারাটা বুঝে ফেলবেন। এই ধরনের টিপস নিয়ে যেতে হবে। আর আপনার অনেক ইনফরমেশন এক্সট্রা থাকে, এগুলো কেসের মতো করে দেয়, কেস হিস্ট্রি করে দেয়, কারণ আপনাকে তো একটা সিচুয়েশনকে আপনার সামনে হাজির করতে চায় এক্সামিনাররা। সুতরাং আপনি সবগুলো লাইন আপনাকে হয়তো বা কাজে আসবে না, অনেক ইনফরমেশন হয়তো বা দেওয়া আছে কিন্তু এটা আপনার কোনো কাজে আসবে, এটাও হইতে পারে। তাহলে এগুলো সবগুলো আপনি রিকভার করতে পারবেন যদি আপনি ফুল কনসেপ্ট নিয়ে প্রশ্নটা পড়েন। সেজন্য আমি বলবো যে কি, এই বইটা, এই সাবজেক্টটা পড়ার সময় আপনারা জোর দিবেন কনসেপ্টের উপরে একেবারে 90%। আপনি কনসেপ্টটা যদি ক্লিয়ার করে যদি প্রশ্নটা বুঝে ফেলেন, আপনার অঙ্ক করতে বেশি সময় লাগবে না, খুবই দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবেন। সো এই যে প্রিপারেশনটাই মধ্যে আপনাদের মেইন, আপনার কনসেপ্টে কোনো ঝামেলা থাকতে হবে না। ওকে, তো লেটস গো অ্যাহেড। আমরা এই বিষয় সম্বন্ধে গতবার করেছি, গত ক্লাসে। এবার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে একটু পড়ি। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, আমি একটু স্ক্রিন শেয়ার করে দিই, আমার ওটাতে স্ক্রিন শেয়ার করে দিই। জি 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 জি, ওকে। তো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা কি জিনিস? হ্যাঁ, আমি জানি, আমার মনে আছে সে আছে, এটাতেই আছে। আমি জাস্ট তখন যেহেতু জি, আমি শুরু করি, বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, বুঝতে পারছি। সো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে আমরা কতদিন একটু করে পড়ছিলাম কতদিন, সেটা জাস্ট রিভিউ করে আমি জাস্ট 2 মিনিটের মধ্যে চলে যাবো দেখি আরেক সময়। যেখানে কি করে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এখন সৃষ্টি হচ্ছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুগুলো এসে গেছে, যে কারণে আমাদের কোম্পানিতে সেটা, আমাদের বিজনেসে সেটা মানে আমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে। অর্গানাইজেশন সেজন্য they are beginning to recognize that environmental awareness and management are not optional but are important for long term survival and profitability. দেখেন, লং টার্ম সার্ভাইভাল এবং প্রফিটেবিলিটির কথা বলছে। সো দিস ইজ আর ইম্পর্টেন্ট। এখানে আমরা ইম্পর্টেন্স গুলো সেদিন পড়ছিলাম।
কেন importance of environmental management? All organizations are faced by increasing legal regulatory requirements, need to meet customers' needs and concerns relating to environment, need to demonstrate effective environmental management to maintain good public image, cost savings on improved resources such as water, fuel. এই সমস্ত বিষয়গুলো আমরা গতদিন পড়ে গেছিলাম এবং ইলাস্ট্রেশনের মধ্যে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব নিয়ে একটা আলোচনা করছিলাম, ইটস ভেরি ইন্টারেস্টিং ছিল, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব জানেন আপনারা যে এটা একটা অনেক বড় একটা আপনার যে ফুটবল টিম এবং দে আর ডুইং বিজনেস, গুড $1 মিলিয়ন বিজনেস তারা করে। সেখানে তারাও কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে অ্যাকাউন্টিং নিয়ে তারা কথা চিন্তা করছে এবং তাদের their environmental policy statement includes that তারা কি বলছে, we know that our performance as an internationally recognized institution will be measured not only by our resources on the field or play of our profit or our profitability as a business, but also by our impact on the quality of life in our communities and on the environment we share. তাহলে এই মিশন নিয়ে, এই ভিশন নিয়ে ওরা যখন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপর অনেকগুলো কাজ করেছে, গ্রাউন্ডের তাদের কিভাবে উন্নয়ন করা যায়, ওখানে পন্ড করেছে, ওখানে নেচার কনজারভেশনের জন্য ওরা মানে কাজ করেছে, ওরা মানে ডার্টি ওয়াটারকে আবার ক্লিন করার জন্য, রিসাইকেল করার জন্য কাজ করছে, তারা আবার যে প্রিন্টিং পাবলিকেশনগুলোকে আবার মানে কমানোর চেষ্টা করছে এবং অন্যান্য বিভিন্ন যে সমস্ত এই যে প্লাস্টিক, এই যে এরা বলতেছে যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল গুলো, হ্যাঁ, ওরাকে রিউজ করার চেষ্টা করতেছে, ওল্ড আইটি ইকুইপমেন্ট গুলোকে প্রিন্টার কার্ট্রিজ করে তারা রিসাইকেল করার চেষ্টা করতেছে। এইভাবে করে করে যে বলতেছে স্টেডিয়াম short distance vehicles which used to run on carbon fuel have been replaced with green vehicles which are battery operated. এটা এখন তো আপনারা ব্যাটারি অপারেটেড অনেক গাড়ি দেখতে পান, মোটরসাইকেল দেখতে পান, আমাদের ওই যে টমটম জাতীয় কিছু আছে সেগুলো দেখতে পাচ্ছেন, তাহলে সেগুলোতে চলে গেছে ওরা। তো these are the things environmental management ইম্প্যাক্টে আমাদের কি চেঞ্জটা আসতেছে সেটা কিন্তু এটা একটা ধারা, এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই। তো আমরা একটু পর্যন্ত গত ক্লাসে আমরা মোটামুটি পড়েছিলাম। এখন এটার একটু ফার্দার হচ্ছে ডিপ্লেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্স গুলো কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের যে দেখেন রিডিউসিং এক্সিস্টিং ইউসেজ অফ কার্বন, এনার্জি অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, দিস ইজ ফোর্সিং, যে এইখান থেকে পড়ি বরং। অন দ্য আদার হ্যান্ড, since the beginning of the industrial revolution, the burning of fossil fuels has contributed to the increase in carbon dioxide in the atmosphere, which is attributed to global warming and climate change, which are creating more frequent natural disasters. This is because of the industrializations. যখন আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হয়ে গেল, তখন বিভিন্ন অনেক দেশে অনেক ফ্যাক্টরি হইলো, অনেক কারখানা হইলো, ওরা কয়লা পোড়ালো, গাছ পোড়ালো, যার কারণে হলো কি গ্রিন কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেল আপনার যে ওজোন লেয়ারে। তারপরে আমাদের অ্যাটমসফিয়ারের জন্য এটা গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন ডিজাস্টারের মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে এই জন্যই দিস ইজ ফোর্সিং কোম্পানিজ টু কনসিডার, কোম্পানিরা এখন চিন্তা করছে, না পুরো ওয়ার্ল্ড এখন চিন্তা করতেছে, না আমাদের চেঞ্জ করতে হবে, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। তাহলে this is forcing companies to consider reducing existing usage of carbon, energy and water, finding future alternative sources of these resources, reducing unnecessary detrimental impacts on these resources. তাহলে এই সমস্ত বিষয়গুলো এখন আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিভিন্ন কোম্পানিতে এগুলো এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে অনেক কথা হয়, অনেক কথা হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ইফেক্ট করতেছে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে আছে। তো এখানে বলছে দ্য কন্ট্রিবিউশন অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কি কন্ট্রিবিউশন? EMA is concerned with the accounting information needs of managers in relation to corporate activities that affect the environment as well as environment related impacts on the corporation. This includes identifying and estimating the costs of environment related activities. আচ্ছা, আমরা যে কস্টিং, জি আমাকে কেউ কিছু বলছেন কিনা আমি আমি আবার প্যাকেজিং এর দিকে যেতে পারি কিনা, তো এরকম অনেকগুলো ইস্যু। সুতরাং এগুলো আমাদের এভাবে করে আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের রেভিনিউ। দেন নেক্সট পৃষ্ঠা আসেন 134 পৃষ্ঠাতে, ওখানে লেখা আছে উপরে কস্ট রিডাকশন।
আমরা কস্ট রিডাকশন করতে পারি। পেইং ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইউজ অফ রিসোর্সেস ক্যান লিড টু রিডাকশনস ইন দ্য কস্ট। হ্যাঁ, often simple improvements in process can lead to significant cost savings. হ্যাঁ, তারপরে আসে increases in costs। এটাও একটা যেমন একদিকে যেমন কস্ট রিডাকশন হতে পারে, একদিকে আবার কস্ট ইনক্রিজও করতে পারে। There may be increases in some costs, for example the cost of complying with legal and regulatory requirements. আমাদের কিছু রেগুলেটরি কিছু রিকোয়ারমেন্ট থাকে, লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকে, সেগুলোকে কমপ্লাই করতে গিয়ে আমাদের হয়তো কস্ট ইনক্রিজ হবে। যেমন এনভায়রনমেন্টাল সংক্রান্ত এটা আমাদের আছে না বাংলাদেশে, যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট একটা আছে না, ওরা এসে আমাদেরকে বারবার বলে যে আপনারা এনভায়রনমেন্টের এটা ইমপ্রুভ করেন, আপনার ওয়াটার রিসাইকেলিং এর বিষয় করেন, আপনাদের এনভায়রনমেন্টের এখানে এই নাই সেই নাই, এগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলে। সো এইগুলাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। যেমন আমাদের এই যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো কমপ্লাই করতে গিয়ে যে ওদেরকে অনেক কোটি কোটি টাকা দিয়ে ফ্যাক্টরিগুলোকে ইমপ্রুভ করতে হয়েছে, নাহলে বায়াররা অর্ডার দিচ্ছিল না। সো এগুলো এনভায়রনমেন্ট রিলেটেড বিষয় ছিল। বাংলাদেশের সবচেয়ে কঠিন হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে সার্টিফিকেট নেওয়া স্যার। জি এক্স্যাক্টলি। তাহলে সেভাবে জব করে তো স্যার আমার কাস্টমারদের দিক থেকে অনেক হ্যাম্পার হয়, টাইম কনজিউমিং প্লাস হচ্ছে টাকা খরচ হয় অনেক। এক্স্যাক্টলি, কিন্তু টাকা খরচ হইলেও দেখেন লং টার্মে স্যার বেনিফিট পাওয়া যায় স্যার। তবে এক্স্যাক্টলি আপনি রিসেন্টলি কোম্পানি যদি রান লং ওয়ে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে যদি কোম্পানি তার চালায় যেতে পারে, তাহলে হয়তো লং টার্ম দীর্ঘদিন চালাইলে তাহলে ভালো বেনিফিট আসবে। রাইট, এবং এটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিরা, যেখানে আপনার আমি রিসেন্টলি 2-1 দিন আগে একটা নিউজ দেখতেছিলাম যে ওয়ার্ল্ডের টপ 20 নাকি টপ 25 গার্মেন্ট ফ্যাক্টরিগুলোর মধ্যে 10টাই বাংলাদেশে এখন আছে। তো ইটস গুড নিউজ যে মানে তাহলে বায়াররা কিভাবে অ্যাট্রাকশন হবে এখানে, যারা এনভায়রনমেন্ট রিলেশন নিয়ে, এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুগুলো নিয়ে যারা বেশি কনসার্ন, ওই ধরনের বায়াররা কিন্তু বড় বড় বায়ার, বিগ বায়ার, ওরা কিন্তু বাংলাদেশের দিকে এখন চলে আসবে। সুতরাং এটা একদিকে কস্ট ইনক্রিজ করলে কিন্তু আবার অন্য পিঠে কিন্তু আমাদের রেভিনিউ ইনক্রিজ করার জন্য অনেক সাহায্য করবে লং টার্মে। দেন আরেকটা সেখানে কস্ট অফ ফেলিওর। এটা কি হতে পারে, আমাদের ইভেন ইন শর্ট টার্ম ইনক্রিজেস ইন কস্ট through compliance or environmental policies cannot be recovered via increased revenue or other cost savings. It may still be considered to be financially acceptable if it avoids potential long-term failure cost. যদি আমরা লং টার্ম ফেলিয়ার কস্ট যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের এখানে আমাদের কিন্তু ইমপ্রুভ করতে পারে ফাইন্যান্সিয়াল অ্যাকসেপ্টেবিলিটি। Poor environmental management can result in significant cost. For example, the cost of cleanup and fines following an environmental disaster. হয় না এরকম? যেমন এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টগুলো এসে অনেক সময় আপনার এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুগুলো নিয়ে আপনাদেরকে মামলা করে দেয়, বিভিন্ন ফ্যাক্টরি থেকে মামলা করে দেয় যে আপনার এখানে কার্বন বেশি ইমিশন হচ্ছে বা আপনার এখানে ডাস্ট বেশি হচ্ছে। যেমন আমি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করছিলাম, হাইডেলবার্গ সিমেন্টে, আমার ওরকম প্রায় সময় এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের লোক আসতো যে আপনাদের সিমেন্ট ইমিশন হচ্ছে এখান থেকে, এটা বন্ধ করেন। আমরা ডাস্ট কালেক্টর লাগাইছিলাম কোটি কোটি টাকা খরচ করে। তারপর আমাদের শিপ বার থেকে তো বাল্ক সিমেন্টের আপনার র মেটেরিয়াল আসতো, ক্লিঙ্কার। সেই ক্লিঙ্কার গুলোকে আনলোড করতে গিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে একবার দেখি নদী পথে একদম এসে হাজির স্পিডবোট নিয়ে, বলছে যে আপনাদের শিপ থেকে হচ্ছে আপনার ক্লিঙ্কার পড়তেছে নদীতে, দিছে মামলা করে আমাকে। তারপরে আবার ওটাকে ঠিকঠাক করলাম, এইসব আর কি। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে কস্ট অফ ক্লিনিং আপ, ফাইন্স এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট করতে পারে, এগুলা কিন্তু ফেলিয়ার কস্ট অফ ফেলিয়ার। তারপরে পৃষ্ঠে আসেন 135 পৃষ্ঠাতে দেখেন উপরে লেখা আছে EMA and TQM, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড TQM। দেখেন আমরা TQM সম্বন্ধে আগে পড়েছি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়েছিলাম না, মনে আছে তো না? জি স্যার। TQM থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে, EMA থেকে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রশ্ন আসে, JIT থেকে আসে, জাস্ট ইন টাইম। অনেক আমি এরকম একটা প্রশ্ন আজকেও দেখছিলাম আমাদের ICMEB এর কোনো একটা সেশনের কোশ্চেনে দেখছিলাম, সেখানে ওরা ওখানে দেখলাম যে একই কোশ্চেনের মধ্যে একটা পার্টে JIT সম্বন্ধে লিখতে বলছে, আরেকটা পার্টে TQM সম্বন্ধে লিখতে বলছে, আরেকটা পার্টে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের সঙ্গে TQM কি সম্পর্ক সেটাই লিখতে বলতেছে। সো এগুলা কিন্তু 6 মার্ক, 4 মার্ক, 5 মার্কের কোশ্চেন আনসার, থিওরিটিক্যাল, কনসেপচুয়াল, ইউ মাস্ট নো দিস থিংস। হ্যাঁ, তাহলে বলতেছে যে EMA and TQM। তো
তাহলে ইএম হচ্ছে কি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাই না? আর টিকিউ হচ্ছে কি জানি বলছিলাম, বলেন আপনারা, বলেন, আমি বলবো না এটা। টিকিউ বলে টিকিউএম টোটাল কোয়ালিটি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে organizations should be striving to achieve an integrated environmental strategy underpinned by the same type of culture that is required for the successful operation of a program of total quality management. Total quality management আমরা যেভাবে সাকসেসফুলি অপারেশন করব বা ইমপ্লিমেন্ট করব, সেটা সেই কালচারটাকে একেবারে সেই কালচারটাকে যে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে ইএমএ করতে হবে। কথা হচ্ছে এই, তাই না? So it is arguable that the two are inextricably linked insofar as good environment management is increasingly recognized as an essential component of TQM. কি বলতেছে? Good environmental management is increasingly recognized as an essential component of TQM. মানে আপনার যদি ভালো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের অ্যাকাউন্টিং এর যদি সিস্টেম আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা অনেকটাই ইমপ্লিমেন্ট হয়ে যায়। দ্য ফোকাস ইজ আপন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে সবসময় একটা ইমপ্রুভমেন্ট, টোটাল কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। দ্য ফোকাস ইজ আপন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড দ্য পারসুইট অফ এক্সিলেন্স। Such organizations pursue objectives that may include zero compliance, zero spills, zero pollution, zero waste, and zero accidents. Information systems need to be able to support such environmental objectives. এই কমপ্লেইন্টস অনেকে অভিযোগ যেটার মানে জানি আমরা ওইটা স্যার, কমপ্লেইন্টস জিরো কমপ্লেইন্টস মানে অভিযোগ থাকবে না, কমপ্লায়েন্স না, কমপ্লেইন্টস, হ্যাঁ কমপ্লেইন্ট। হ্যাঁ, আমরা টিকিউমে পড়েছিলাম, মনে আছে আপনার, যে আমাদের টিকিউম হবে এমন একটা সিস্টেম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এমন একটা কোয়ালিটি আমরা ইমপ্রুভ করবো যেখানে কোনো কমপ্লেইনই থাকবে না। ওটাই তো টিকিউমের আমার এমন একটা টোটাল প্রসেসিং এর মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে, টোটাল ম্যানেজমেন্টের প্রত্যেকটা শাখায় শাখায় এমন একটা ম্যানেজমেন্ট সৃষ্টি করব, টোটাল কোয়ালিটি, এমন একটা কোয়ালিটি দিব যাতে আমার কোনো, যেখানে পলিউশন হবে না, ওয়েস্টেজ হবে না, কমপ্লেইন্টস হবে না, স্প্লিস হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এরকম। তাহলে তো এটা তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টেরই কথা। সেই জন্যই বলতেছে, in this respect the organization becomes self-regulating and undertaking of environment audits on a regular basis provides the platform for organizations to adopt a self-optical and analytical posture as part of their routine organizational management process. So এই হচ্ছে কি ইএম এর সঙ্গে টিকিউএম এর যেটা নিগুড় একটা সম্পর্ক, তার একটা বর্ণনা। So last line দেখেন, many if not all, ওই স্টেজের মধ্যে লাস্ট লাইন দেখেন, many if not all total quality management accounting techniques can be modified and used in EMA. Total quality management থেকে আমরা ওই টেকনিকটাকে আমরা can be modified and used in environmental management accounting. এই হচ্ছে মোটামুটি কথা, কনসেপ্টটা দিয়ে দিলাম, বাকিটা আপনারা পরে মাথার মধ্যে ঢুকে রাখবেন। পরীক্ষাতে এগুলো তো 6 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, 4 মার্ক প্রশ্ন আসবেই, বি শিওর অন দ্যাট। সো ইএমএ, টিকিউএম, জেআইটি এগুলো আপনারা ভালো মতো একদম মনের মধ্যে রাখবেন, যেন প্রশ্ন এগুলো থেকে হয়তো বা 3টেই পেয়ে যেতে পারেন। আসলে মানে এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো থেকে কোশ্চেন করে। এবার আসেন আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাকাউন্টিং ফর এনভায়রনমেন্টাল কস্ট। স্যার এখানে একটা প্রশ্ন ছিল যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে ইএমএস রিলেশনটা স্যার একটু যদি ক্লিয়ার করে দিতেন। ওই তখন পর্যন্ত যা আমি বললাম যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি করতে চাই, কি বলি আমরা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে এমন একটা ম্যানেজমেন্ট সৃষ্টি করি, এমন একটা কোয়ালিটিফুল ম্যানেজমেন্ট আমরা এটা বুঝতে পারছি, ইমপ্লিমেন্ট করি যাতে কোনো রকম, যেখানে কোনো সমস্যা থাকে না, জিরো কমপ্লেইন থাকবে, জিরো স্পিলস থাকবে, জিরো পলিউশন থাকবে, জিরো ওয়েস্ট থাকবে, জিরো অ্যাক্সিডেন্ট থাকবে। ওইটাই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মূল মন্ত্র। তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ওই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের টেকনিকটা ইউজ করে আমরা ইএমএ কে ইমপ্লিমেন্ট করতে পারি। এই হচ্ছে কথা। হ্যাঁ, ইএমএ মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং।
তাহলে আমার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মধ্যে যদি আমি পারফেক্টলি যদি সবকিছু করতে পারি, সব 0 কোন রকম নেগেটিভ কিছু পাচ্ছি না, সবগুলো বেস্ট আকারে আসতেছে, তাহলে তো অটোমেটিক এনভায়রনমেন্টটা ওখানে চলে আসবেই। সেজন্যই বলা হচ্ছে যে আমরা ওই টেকনিকটা টিকিউএমটা ইউজ করে আমি ইএমএ কে ডেভেলপ করতে, আমি ইমপ্লিমেন্ট করে বা আমি এটা বলবৎ করতে পারি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এরপর আসেন আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাকাউন্টিং ফর এনভায়রনমেন্টাল কস্ট, ক্লাসিফিকেশন অফ এনভায়রনমেন্টাল কস্ট। তো এনভায়রনমেন্টাল কস্টের মধ্যে আমরা যেটা বলেছিলাম, আপনার দেখেন সেকেন্ড লাস্ট প্যারাতে, এনভায়রনমেন্টাল কস্ট ক্যান বি ক্যাটেগরাইজড অ্যাজ কোয়ালিটি রিলেটেড কস্ট। এনভায়রনমেন্টাল যেসব কস্টগুলো হয় সেটাকে আমরা বলতে পারি যে কোয়ালিটি রিলেটেড কস্ট, কারণ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য তো করি খরচগুলো আমরা। কভার্ড ইন চ্যাপ্টার 3, আমরা অ্যালংসাইড টিকিউ, আমরা টিকিউএম এর মধ্যে চ্যাপ্টার 3 তে কোয়ালিটি রিলেটেড কস্ট যেগুলো পড়েছিলাম সেগুলোই কিন্তু এখানে আবার আসতেছে। দিস রেজাল্টস ইন 4 কস্ট ক্যাটাগরিজ। আমরা যেটা আমরা টিকিউএম এ পড়েছিলাম, কি কি? এনভায়রনমেন্টাল প্রিভেনশন কস্ট, যেটা আমরা টিকিউএম এ পড়েছিলাম। নেক্সট পেজে আসেন, এনভায়রনমেন্টাল অ্যাপ্রেজাল কস্ট, এনভায়রনমেন্টাল ইন্টারনাল ফেলিওর কস্ট এবং এনভায়রনমেন্টাল এক্সটার্নাল ফেলিওর কস্ট। 4টা কস্ট আমরা টিকিউএম এ পড়েছিলাম, কিন্তু আপনার খেয়াল আছে? বলেন কি কি কস্ট? জি স্যার, এগুলো পড়ছিলাম স্যার। পড়েছিলাম অ্যাপ্রাইজাল কস্ট, Prevention cost, appraisal cost, প্রেজেন্টেশন কস্ট, internal failure or external failure. এক্সটার্নাল ফেলিওর কস্ট। সো এগুলাই হচ্ছে টিকিউএম এ পড়েছিলাম। এইগুলাই হচ্ছে গিয়া, এগুলাকেই বলা হচ্ছে গিয়া এনভায়রনমেন্টাল কস্ট ক্যান বি ক্যাটেগরাইজড অ্যাজ কোয়ালিটি রিলেটেড কস্ট কভার্ড ইন চ্যাপ্টার 3 অ্যালংসাইড টিকিউএম। এই কস্টগুলো হচ্ছে গিয়া এনভায়রনমেন্টাল প্রিভেনশন কস্ট, এনভায়রনমেন্টাল অ্যাপ্রেজাল কস্ট, শুধু এনভায়রনমেন্টাল শব্দটা যোগ হচ্ছে, এনভায়রনমেন্টাল ইন্টারনাল ফেলিওর কস্ট, এনভায়রনমেন্টাল এক্সটার্নাল ফেলিওর কস্ট। এখানে সব এনভায়রনমেন্টাল রিলেটেড শব্দটা যোগ করে এনভায়রনমেন্টাল, কিন্তু এই কস্টগুলো একই রকম যেভাবে আমরা টিকিউএম এ পড়েছিলাম। ওকে, সো এখানে একটা ফার্দার ডিটেইলস দেওয়া আছে এই পৃষ্ঠার মধ্যে, এগুলো পড়বেন, একই কথা, বারবার পড়া দরকার নাই। 136 137 পেজ বাদ দিয়ে এবার চলে আসেন 138 পেজে। এটা কি বলতেছে? অ্যাকাউন্টিং ফর এনভায়রনমেন্টাল কস্ট। হ্যাঁ, অ্যাকাউন্টিং ফর এনভায়রনমেন্টাল কস্ট কি হয়, কিভাবে আমরা তাহলে এনভায়রনমেন্টাল কস্টের অ্যাকাউন্টিংটা করতে পারি? Conventional management accounting practices do not provide adequate information for managing the environment in a world where environmental concerns as well as environment-related costs, revenues, and benefits are on the rise. Environmental costs are not traced to particular process or activities and are instead lumped in with general businesses overhead or other activity cost. আমরা সাধারণত কি করেছিলাম, ওই যে অ্যাবজর্পশন কস্টিং মধ্যে থোক বরাদ্দ যেভাবে করে দিয়েছিলাম, ওটার ভিতরে আমরা ওভারহেডের মধ্যে ঢুকে দিয়েছিলাম, এনভায়রনমেন্টাল কস্টও ওইটার ভিতরে থোক বরাদ্দের ভিতরে ঢুকে গেছিল। হ্যাঁ, আমরা যেটা করতাম যে এনভায়রনমেন্টাল কস্ট আর নট ট্রেসড পার্টিকুলার প্রসেসে আমরা ট্রেস করতাম না, অর অ্যাক্টিভিটি ওয়াইজ ভাগ করতাম না, এন্ড অথবা কি করতাম আমরা লাম্পড করতাম, মানে জমায় ফেলতাম এক জায়গায়, থোক বরাদ্দ করে ফেলতাম, লাম্পড ইন with general business overhead, সাধারণ বিজনেস ওভারহেডের সঙ্গে আমরা ঢুকাই দিতাম, অর আদার অ্যাক্টিভিটি কস্ট। তাহলে এখন আমরা এই আলোচনার মধ্যে এতক্ষণ মধ্যে যে আগের আলোচনা করেছি, তা সে প্রেক্ষিতে এখন আমরা বলতেই পারি যে আসলে আমরা কাজটা সঠিকভাবে করছি না। এনভায়রনমেন্টাল রিলেটেড কস্টগুলোকে আমরা কেন একটা প্রোডাকশন ওভারহেডের মধ্যে আমরা থোক বরাদ্দ ঢুকাই দেবো, সেটা তো রিলেশনটা আমাদের ঠিক মতো আমরা পারফেক্টলি করছি না তাহলে, তাই না? সেজন্যই এসে গেছে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি অ্যাকাউন্টিং এর কথাটা, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি বেসড অ্যাকাউন্টিং। বুঝতে পারছেন আপনারা আমার কথার ধারাবাহিকতা? বুঝতে পারছেন কেন আসছে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি বেসড কস্টিং কথাটা? শব্দটার অর্থ কি বলছিলেন স্যার? থোক বরাদ্দ, থোক করে দেয় না, লাম্প, হ্যাঁ লাম্প হয়ে যায়, মানে একটা জমাট লাম্প পড়ে। তারপরে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যাকাউন্টিংটা কি জিনিস? ইন এবিসি, environmental costs are removed from general overheads and traced to products and services. তাহলে আমরা কি করছি? অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মধ্যে এনভায়রনমেন্টাল কস্ট থেকে আমরা রিমুভ করে ফেলছি, জেনারেল ওভারহেড থেকে বের করে ফেলতেছি, এবং ওটাকে আমরা আবার ট্রেস করতেছি প্রোডাক্ট এন্ড সার্ভিসের সঙ্গে ট্রেস করতেছি, and trace to products and services. This means that cost drivers are determined for this cost and products are charged for the use for this environmental cost based on the amount of cost drivers.
that they contribute to the activity. আমরা কস্ট পুল কস্ট ড্রাইভার নিয়ে যেটা আলোচনা করছিলাম এবিসি তে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ, সেটাই আমরা এখানেও একই রকম ভাবে করতেছি যে এনভায়রনমেন্টাল যে সংক্রান্ত যে কস্ট গুলো আছে সেগুলো আমরা আলাদা করে ফেলতেছি, ওই কস্ট পুলটাকে আলাদা করে ফেলতেছি বা কস্ট সেন্টারটাকে আলাদা করতেছি, এবং সেখানে আমরা কস্ট ড্রাইভার যেটা দিয়ে এটা ইনফ্লুয়েন্স সেটাকে দিয়ে আমরা অ্যাক্টিভিটি বেস ভাগ করতেছি। This should give a good attribution of environmental cost to individual product. তখন ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের মধ্যে কোন এনভায়রনমেন্টাল কস্টটা কিভাবে এফেক্ট করছে সেটাও তখন আমরা ওই যে অ্যানালাইসিস করে যাচাই বাছাই করে আমরা ওটা ওখানে অ্যাপ্লাই করতে পারতেছি কস্টটাকে। একটা ইলাস্ট্রেশন পড়লে এটা আরো ক্লিয়ার হবে, যেমন 139 পেজে একটা ইলাস্ট্রেশন বলছে, আপনাকে দেখতে পাচ্ছেন ওটা ইলাস্ট্রেশন কনজিউমার ইলেকট্রনিক্স? জি স্যার। জি জি, ওখানে a consumer electronics manufacturing company has established the following cost driver rates for internal environmental costs. বলতেছে যে একটা কনজিউমার ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দেখেন একটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওরা এখন এনভায়রনমেন্টাল কস্ট নিয়ে চিন্তা করতেছে। কিভাবে করতেছে? তারা ক্যাটাগরি করছে। এখানে দেখেন ক্যাটাগরি কস্ট, টোটাল কস্ট, কস্ট ড্রাইভার রেট বের করছে। ক্যাটাগরির মধ্যে দেখেন প্রিভেনশন কস্ট দিচ্ছে, অ্যাপ্রেজাল কস্ট দিচ্ছে, ইন্টারনাল ফেলিওর কস্ট দিচ্ছে। কস্টের মধ্যে দিচ্ছে প্রিভেনশন কস্টের জন্য কস্ট হচ্ছে স্টাফ এনভায়রনমেন্টাল ট্রেনিং কস্ট, এটাকে ওরা বলছে প্রিভেনশন কস্টের একটা অন্তর্ভুক্ত একটা দলভুক্ত জিনিস। ক্যাটাগরি হচ্ছে প্রিভেনশন কস্ট, আর কস্ট হচ্ছে এনভায়রনমেন্ট ট্রেনিং এর মানে স্টাফ এনভায়রনমেন্টাল ট্রেনিং এর জন্য যে কস্টটা সেটাকে প্রিভেনশন কস্টের মধ্যে ঢুকাইছে। প্রিভেনশন মানে কি? প্রিভেনশন মানে হচ্ছে কি আমি প্রতিরোধ করার জন্য, বাধা, হ্যাঁ প্রিভেনশন, আমি মানে রোগ হওয়ার আগে আমি টিকা দিয়ে দিচ্ছি, প্রিভেনশন। তার প্রিভেনশনের জন্য আমার ট্রেনিং, আমাদের ট্রেনিং ভালো থাকে তাহলে আমার ফল্ট হবে না, আমি ডিফেক্ট হবে না, আমি ভুল করবো না। এমপ্লয়ীদের ট্রেনিং দিলে তো ভুলের সম্ভাবনা কমে যাচ্ছে, ওই জন্য ট্রেনিং কস্ট থেকে ঢোকাচ্ছি কোথায়? প্রিভেনশন কস্টে। এবার দেখেন পাওয়ার ইউসেজ ইন্সপেকশন কস্ট, পাওয়ার ইউসেজ কস্টে কোথায় ঢোকাচ্ছে? অ্যাপ্রেজাল কস্টে। আমার পাওয়ার ইউসেজ ইন্সপেকশন, আমি যে পাওয়ারটা ইউজ করছি, কোন সময় ইউজ করছি, কটার সময়, কটা থেকে কয়টা, ওই সময় পাওয়ার রেটটা কত ইত্যাদি হয়তো ইন্সপেকশন হতে পারে। বা আমার মেশিনটা খামাকা চলতেছে কোনো প্রোডাকশন ছাড়া, এরকম হচ্ছে কিনা, তাহলে পাওয়ারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে কিনা, এগুলো হচ্ছে পাওয়ার ইউসেজ ইন্সপেকশন কস্ট। এই ধরনের কস্ট যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্রেজাল কস্টে, কারণ এগুলো তো অ্যাপ্রেজাল সংক্রান্ত বিষয়, আমরা ঢোকাচ্ছি অ্যাপ্রেজাল কস্টে। দেন প্রোডাক্ট টেক ব্যাক কস্ট, প্রোডাক্ট টেক ব্যাক কস্ট। প্রোডাক্ট টেক ব্যাক কখন হবে? আমি তার মানে ডিফেক্ট প্রোডাক্ট দিলেই তো প্রোডাক্ট টেক ব্যাক হচ্ছে, তাহলে ডিফেকশন করলে তো প্রোডাক্ট টেক ব্যাক হচ্ছে। এটা হচ্ছে ইন্টারনাল ফেলিওর কস্ট, আমার প্রোডাকশনের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা জমা ছিল, ওই জন্য প্রোডাক্ট টেক ব্যাক হচ্ছে। তাহলে এই ধরনের কস্টগুলো আমরা ইন্টারনাল ফেলিওর কস্ট দিচ্ছি। টোটাল কস্ট দিচ্ছে পাশে দেখেন প্রিভেনশন কস্টের মধ্যে যে টোটাল কস্ট 8 মিলিয়ন, কস্ট ড্রাইভার 80,000 ট্রেনিং আওয়ার্স, কস্ট ড্রাইভার রেট ওই 8 মিলিয়নকে 80,000 দিয়ে ভাগ করে 200 পার ট্রেনিং আওয়ার। আবার অ্যাপ্রেজাল কস্টের মধ্যে দেখেন $5 মিলিয়ন, হ্যাঁ, কস্ট ড্রাইভার হচ্ছে 150 মিলিয়ন কিলোওয়াট আওয়ার্স কনজিউম ইন ফাইনাল আউটপুট। 5 মিলিয়নকে 150 মিলিয়ন দিয়ে ভাগ করলে 0.033 পার কিলোওয়াট আওয়ার কনজাম্পশন। ওই কস্ট ড্রাইভার দিয়ে কস্ট রেটে নিয়ে আসতেছে, পার ইউনিটে নিয়ে আসতেছে ভাগ করে, যেটা আমরা এবিসি কস্টিং এ করেছি। এবিসি কস্টিং না, মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ করেছি। ইন্টারনাল ফেলিওর কস্ট থেকে প্রোডাক্ট টেক ব্যাক কস্ট হচ্ছে মেন কস্ট, এটা টোটাল কস্ট হচ্ছে $25 মিলিয়ন এবং 15 মিলিয়ন ব্যাটারিজ ইউজড ইন প্রোডাক্টস দিয়ে ভাগ করতেছে, ভাগ করে 1.67 পার ব্যাটারি ইউজড হিসেবে আমরা পার ইউনিটে ভাগ করে আসছি। সো এটা এই একটা ইলাস্ট্রেশন যে আমরা কিভাবে এই এনভায়রনমেন্টাল রিলেটেড কস্টকে আমরা পিসফিল করে ছোট স্পিড করে আমরা ভাগ করে নিয়ে আসতে পারি। তারপরে দেখেন এখানে এটা গেল। এবার সেকেন্ড বাই ইনক্লুডিং বাদ দিয়ে দ্য কোম্পানি নাও প্যারাটা দেখেন, দ্য কোম্পানি নাও অলসো ওয়ান্টস টু ইনকর্পোরেট এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফেলিওর কস্ট। এই প্রথম তিনটা কিন্তু দেখেন এখানে এক্সটার্নালটা নাই, প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল কস্ট। এখন লাস্ট পারে বলছে দ্য কোম্পানি এখন ওগুলাতে উপরে তিনটা করে তো মজা পাইছে। আচ্ছা পড়েই ফেলি, আগের স্টেপটা পড়ে ফেলি। বাই ইনক্লুডিং দিস কস্ট ইন স্ট্যান্ডার্ড কস্ট কার্ডস, the company hope to encourage managers to focus on reducing total cost as well as the associated drivers. তাহলে যখন কস্ট কার্ডের মধ্যে আমার যখন কস্ট কার্ডের মধ্যে যখন এই কথাগুলো যখন চলে আসবে, এই সে উপরের প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিওর কস্টের কথা যখন চলে আসবে, তখন ম্যানেজাররা করবে কি, তারা এনকারেজ করবে ফোকাস করার জন্য টু রিডিউসিং দ্য টোটাল কস্ট থেকে রিডিউসিং করার জন্য, এবং ওই বিষয়গুলো
ইমপ্রুভ করার জন্য তারা চেষ্টা করবে। ফর এক্সাম্পল, managers may try to reduce the amount of batteries used in the product in order to able to reduce their cost and also the selling price of the product. For example, then the company now also wants to incorporate external environmental cost, external environmental failure costs into its standard costing system. এখন কোম্পানি বলছে না, আমরা এক্সটার্নাল ফেলিয়ার কস্টও এখন আমার স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমে ঢুকাবো। It is estimated that the total external failure cost to be $15 million. This is made up of pollution and clean-up costs associated with the company's CO2 emissions. It is therefore determined that the cost driver will be based on the number of tons of resources to be produced. In total, 600,000 tons of resources were consumed last year, and this gives a cost driver rate of $25 per ton. ওই যে আপনার 15 মিলিয়নকে 6 লাখ টন দিয়ে ভাগ করছে, তাহলে $25 per ton of resources consumed বেড়ে গেছে। Again, the company is hoping that this will encourage more awareness and control by managers. তাহলে কি বোঝা গেছে মোটামুটি ইলাস্ট্রেশনটা পড়ে যে আমাদের এনভায়রনমেন্টাল কস্টিং কিভাবে আমরা কস্টিংটা করব? বলেন, এনি কনফিউশন? হ্যালো, আছেন আপনারা? আছেন, হ্যাঁ। তারপরে নেক্সট পেজে আসেন, 140 পেজে আসেন। এখানে অ্যাডভান্টেজ অফ এনভায়রনমেন্টাল কস্টিং এন্ড ডিসঅ্যাডভান্টেজ আমাদের বলা আছে। এটা আমার মনে হয় যে আমরা যথেষ্ট আলোচনা করেছি, আপনারা অবশ্যই এটা পড়বেন, পড়ে জিনিসটাকে মাথায় আরো নিয়ে আসবেন। এরপরে নেক্সট 141 দেখেন, ইনপুট আউটপুট অ্যানালাইসিস। এটা একটা বিষয় আছে, দ্য টেকনিক রেকর্ডস। এখানে an alternative technique which can be used to identify and allocate environmental costs is input output analysis. যেটাই ইনপুট হবে সেটাই আবার আউটপুট হবে। এটা একটা অল্টারনেটিভ টেকনিক অফ আপনার to identify and allocate environmental costs. এটা কিরকম? This technique records material flows with the idea that what comes in must go out to be or be stored. যেটা ঢুকবে সেটাই, যেই রিসোর্স ঢুকতেছে সেই রিসোর্সটাই ফুললি বেরোচ্ছে। যেমন the purchased input is regarded as 100% and is balanced against the outputs, বুঝছেন, which are produced, sold and stored goods, and the residual regarded as waste. Residual regarded as waste, যেটা বেঁচে যাবে সেটাকে বলা হচ্ছে waste. And materials are measured in physical units and include energy and water. লাস্টে দেখেন the United Nations Center কেউ একজন নোট করেন, তারপর জন্য কিছু বুঝতে পারতেছি না, শব্দ আসতেছে স্যার। আমি একটা হামিং শুনতে পাচ্ছি, কেউ একজন বোধহয় কারো একটা শব্দ শুনতে পাচ্ছি, ওই শব্দটা একটু বন্ধ করেন প্লিজ। বাজে সাউন্ড আসতেছে। হ্যাঁ, একটা হামিং আসতেছে। এবার বন্ধ হয়েছে। থ্যাংক ইউ। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। তারপর দেখেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, the United Nations Center for Sustainable Development, UNDSD, provides the following example. তারা একটা এক্সাম্পল দিছে, ইনপুট 100%, আউটপুট কি প্রোডাক্টে গেছে 60%, স্ক্র্যাপ ফর রিসাইক্লিং গেছে 20%, disposed of as waste 15%, not accounted for 5%. তাহলে ইনপুট 100%, টোটাল আউটপুট 100%। ওরা আমার টোটাল হিসাবটা রাখছে। এটা হচ্ছে ইনপুট আউটপুট অ্যানালাইসিস। ওকে, নেক্সট পেজ দেখেন, চ্যাপ্টার সামারি। আমরা যা পড়লাম তাই আমরা এবিসিতে পড়েছি, কনভেনশনাল টেকনিক্স এবিসি, আর তারপরে এনভায়রনমেন্টাল কস্টিং পড়লাম, কনভেনশনাল টেকনিক্স পড়ছি, আর এবিসি অনুযায়ী কিভাবে স্প্লিট করে সেটাও পড়েছি। এবার আসেন, নুরুজ্জামান, আপনি কি এই টেস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং টা স্ক্রিনে আনতে পারেন? হ্যাঁ, একটু আনন্দ। আমাদের কাছে বই আছে, না বই থাক, তারপর আমি বলছি, একটু স্ক্রিনে দেন। হ্যান্সু টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 1, হ্যান্সো লিমিটেড, তাড়াতাড়ি দেন, বেশি দেরি করেন না।
আচ্ছা আমি পড়তেছি, আপনি দেখতে থাকেন। ও গুড। এখানে কি বলছে এখানে বলছে হানসো লিমিটেড হ্যাজ এ সিঙ্গেল প্রোডাকশন প্রসেস, আমরা for which the following costs have been estimated for the period ending 31st December 2001. আমরা কিন্তু এখন যেটা পড়বো টেস্টেমেন্ট সেলিং, এটা কিন্তু এবিসি কস্টিংটা, এবিসিটা অ্যাক্টিভিটি বেস কস্টিংটা কিভাবে করা যায় সেটা আমরা এই এক্সাম্পলে দেখতেছি। বলতেছে Hansol Limited has a single production process for which the following costs have been estimated for the period ending 31st December 2001. বলতেছে material received and inspection cost 15,600, power cost, তারপর material handling cost, তারপর বলছে 3 products X, Y and Z are produced by workers who perform a number of operations on material blanks using handheld electrical powered drills. কি বলতেছে XYZ তিনটা কোম্পানি, তিনটা প্রোডাক্ট আছে যেটা who perform a number of operations produced by workers who perform a number of operations on material blank using handheld electrically powered drills. The workers have a wage rate of $9 per hour. তাহলে wage rate $9 per hour বলছে এবং তারা handheld electrically powered drill করে কাজ করে। Following budgeted information has been obtained for the period ending 31st December 2001. প্রোডাক্ট XYZ দিছে, এখানে কি কি ইনফরমেশন দিছে আমরা আগে শুরু দেখি। এখানে বলা আছে প্রোডাকশন কোয়ান্টিটি ইউনিটস দেওয়া আছে 2500, 800, ব্যাচেস অফ ম্যাটেরিয়াল, কোন প্রোডাকশনের জন্য কত ব্যাচ, 10, X এর জন্য 10 ব্যাচ লাগে, Y এর জন্য 5 ব্যাচ, হ্যাঁ, আর যার জন্য 16 ব্যাচ। ডাটা পার প্রোডাক্ট ইউনিট, ইউনিট ওয়াইজ ডাটা দিছে, পার ডাটা পার প্রোডাক্ট ইউনিট কি দিছে এখানে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্কোয়ার মিটারে কত লাগে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডলারে কত লাগে, ডাইরেক্ট লেবার মিনিটসে কত লাগে, আর নাম্বার অফ পাওয়ার ড্রিল অপারেশনস কয়টা লাগে পার ইউনিটে কয়টা নাম্বার অফ পাওয়ার ড্রিল, কারণ এরা পাওয়ার ড্রিল দিয়ে করে না কাজটা, সো নাম্বার অফ পাওয়ার ড্রিল কয়টা লাগে প্রত্যেক ইউনিটে, প্রত্যেক প্রোডাক্টে সেটা বলে দিচ্ছে। তারপরে আসেন ওভারহেড কস্ট ফর ম্যাটেরিয়াল রিসিভড এন্ড ইন্সপেকশন, প্রসেস পাওয়ার এন্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আর প্রেজেন্টলি ইচ অবজার্ভড বাই দ্য প্রোডাক্ট ইউনিটস using rates per direct labor hour. এই যে overhead cost for material received and inspection, process power and material handling are presently each প্রত্যেকটাই কি হয় observed by the product units using rates per direct labor hour. Direct labor hour অনুযায়ী এটা ভাগ করা হয়। An activity based costing investigation has revealed that the cost drivers for the overhead cost are as follows. এখন অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মধ্যে কস্ট ড্রাইভার বলছে, এখন এটা পর্যন্ত কিন্তু আমার অ্যাক্টিভিটি বেস কস্টিং এর কথাটা এখন নতুন করে আসছে, এখানে কিন্তু অ্যাবজর্পশন কস্টিং সম্বন্ধে সব তথ্য দেওয়া আছে। এখন বলছে একটা অ্যাক্টিভিটি বেস কস্টিং ইনভেস্টিগেশন হ্যাজ রিভিলড দ্যাট দ্য কস্ট ড্রাইভার্স আর ফর দ্য ওভারহেড কস্ট আর অ্যাজ ফলোস। কি কি বলতেছে যে এই ম্যাটেরিয়াল রিসিভড এন্ড ইন্সপেকশন, এইটার কস্ট ড্রাইভার হচ্ছে গিয়া, এই কস্টটার ড্রাইভার হচ্ছে গিয়া নাম্বার অফ ব্যাচেস অফ ম্যাটেরিয়াল। এই যে নাম্বার অফ ব্যাচেস দিচ্ছে দেখেন উপরে, এখানে আমাদের নাম্বার অফ ব্যাচ দিছে, এই ব্যাচ অফ ম্যাটেরিয়াল এখানে দিয়ে দিছে। তাহলে ম্যাটেরিয়াল রিসিভড এন্ড ইন্সপেকশন এটা হচ্ছে কি নাম্বার অফ ব্যাচেস অফ ম্যাটেরিয়াল দ্বারা ইনফ্লুয়েন্স হয়, ড্রাইভ হয়। প্রসেস পাওয়ারটা কস্ট ড্রাইভার হচ্ছে কি নাম্বার অফ পাওয়ার ড্রিল অপারেশনস, আমার প্রসেস পাওয়ার সম্বন্ধে যে সমস্ত খরচ আছে সেগুলো আছে নাম্বার অফ পাওয়ার ড্রিল দিয়ে হয়। দেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল পার স্কোয়ার মিটার হ্যান্ডেলড, মানে স্কোয়ার মিটার অনুযায়ী যত স্কোয়ার মিটার আছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা ওইটার উপর নির্ভর করে আমরা ভাগ করে দিই। এবার রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট হচ্ছে নেক্সট পেজে, রিকোয়ারমেন্টটা নেক্সট পেজে আছে, টু প্রিপেয়ার আ সামারি which calculates the budgeted product cost per unit for each of the product X, Y and Z for the period ending 31st December 2001, detailing the unit cost for each cost element using the number 1, using the existing method for observation costing, overhead cost, and number 2, using an approach which recognizes the cost drivers revealed in the activity based costing investigation. 17 মার্ক, বুঝছেন? তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা কস্ট ড্রাইভার দিয়ে কস্টের যে আমাদের অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো দিয়ে পার ইউনিটের প্রথমে আমাদের আনতে হবে না এবিসি কস্টিং অনুযায়ী। সো আমাদের অঙ্কের মধ্যে প্রথমে আমরা
চেষ্টা করি যে আমার এটা আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী আমরা আগে করে ফেলি। তো অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী করতে হলে আমাদের একটু ওয়ার্কিং তো করতে হবে। স্যার এখানে প্রশ্নটা যদি রিকোয়ারমেন্টটা আরেকটু ক্লিয়ার করে দিতেন। এখানে আমার কাছে যে প্রিপেয়ার, হ্যাঁ স্যার একটু বলেন আপনি। আমি বলছি আবার বলতে হচ্ছে এখানে টু প্রিপেয়ার এ সামারি, একটু নুরজামান একটু নিচে আসেন, নেক্সট পেজে আসেন, রিকোয়ার্ডে আসেন। কি বলতেছে এখানে? টু প্রিপেয়ার আ সামারি, একটা সামারি করেন। সামারির মধ্যে which calculates the budgeted product cost per unit। হ্যাঁ, পার ইউনিটে প্রোডাক্ট কস্ট বাজারের প্রোডাক্ট কস্ট বের করবেন for each product of X, Y and Z for the period ending 31st December 2001, detailing the unit cost for each cost element। প্রত্যেকটা কস্ট এলিমেন্টে ডিটেইল করে লিখবেন। দুইটা ওয়েতে করতে হচ্ছে, 1, 2। একটা বলছে প্রথমে হচ্ছে ইউজিং দ্য এক্সিস্টিং মেথড ফর দ্য অবজর্পশন অফ ওভারহেড কস্ট। বর্তমান যে মেথডে অবজর্পশন কস্টিং করি আমরা, এখানে প্রশ্নটাও দেওয়া আছে, সেই অনুযায়ী করবেন। আর নাম্বার 2 রিকোয়ারমেন্ট হচ্ছে using an approach which recognizes the cost drivers revealed in the activity based costing investigation। তাহলে ইউজিং অ্যান অ্যাপ্রোচ, এমন একটা অ্যাপ্রোচ করবেন যেটা রিকগনাইজ করবে কস্ট ড্রাইভার গুলোকে, রিভিলড ইন দ্য অ্যাক্টিভিটি বেসড কস্ট ইনভেস্টিগেশন। অ্যাক্টিভিটি বেসড কস্টিং করার জন্য আমরা যেই রিভিল করছি সেকেন্ড স্টেজ অফ দ্য কোয়েশ্চেন, একটু উপরে যেটা ছিল সেই অনুযায়ী আপনার মানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং অনুযায়ী সেটা ভাগ করে দেবেন। দুইটা সিস্টেমে দেখা দেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষাতে আসবে। প্রশ্নটা এরকম একটা। তাহলে আমরা কি শুধু কস্ট পার ইউনিট বের করব অ্যাবজর্পশন কস্টিং এ আর এবিসি কস্টিং এ, এটাই নাকি? এটাই। তাহলে এবার উপরে আসেন, কোশ্চেন আসেন, আবার উপর পৃষ্ঠে আসেন নুরজামান। প্রশ্ন থাকেন, এখানে থাকেন বাস। আর একটু উপরে করেন, প্রশ্ন আমার সব ডাটা দেখা যায় মতো। আর একটু উপরে করেন। প্রশ্নটাকে স্ক্রিনে আনেন। হ্যাঁ, আর একটু হলে ভালো হইতো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী আমাদের যাতে লাগে সেটা হচ্ছে গিয়ে আমরা ওভারহেডটাকে তো আগে পার ইউনিটে আমরা আনতে হবে, তাই না? আমাদের ডাইরেক্ট মেটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার, তারপর প্রোডাকশন ওভারহেডকে ভাগ করে দেবো। তো প্রোডাকশন ওভারহেডটা ওখানে ডাইরেক্ট মেটেরিয়াল কথা এখানে বলা আছে আমাদের। হ্যাঁ, ডাইরেক্ট মেটেরিয়ালটা এখন বের করতে হচ্ছে, আমাদের বের করতে হচ্ছে প্রথমে প্রোডাকশন ওভারহেডটাকে আমরা কিভাবে ভাগ করব। সো প্রোডাকশন ওভারহেডটা দেখেন এখানে কি আছে, ম্যাটেরিয়াল রিসিভড এন্ড ম্যাটেরিয়াল শব্দ আছে ইনস্পেকশন কস্ট 15,000 কস্ট তিনটে যোগ করে দিয়ে ডাইরেক্ট মেটেরিয়াল লেবার আর ভাগ দিলেই পার ইউনিট আপনার বের হয়ে যাচ্ছে। তারপরে যে ম্যাটেরিয়াল আর তারপরে আপনার লেবার পার ইউনিট যোগ করে দিলেই আর কি অ্যাবজর্পশন কস্টে পার ইউনিট আর কি আপনার কস্ট আসছে। হ্যাঁ, তো আপনারা দেখেন এখানে 15,600, 19,500 এবং 13,650। হ্যাঁ, এই তিনটাকে যোগ করলে কত হয় আমাদের? যোগ করলে টোটাল ওভারহেড আসে স্যার 48,750। 48,750 টাকা আসে। এবার আপনি এটাকে আমাদের এখানে বলা আছে আমার ডাইরেক্ট লেবার। হ্যাঁ, এখানে product XYZ produced by workers who perform a number of operation material plant uses hand electric power drill. The workers have a wage rate of $9 per hour. তাহলে আমার যে স্যার একটা শব্দ আসতেছে প্রচন্ড, মানে কেউ একজন মাইক্রোফোনটা অন করে রাখছে সেজন্য। তাহলে দেখেন আমার টোটাল যে আমার 48,750 না কত বের করলাম আমরা। হ্যাঁ, এই ওভারহেডটাকে যদি আমার ডিস্ট্রিবিউশন করতে হয় তাহলে আমার XYZ, আমার এক্স এ দেখেন 2000 ইউনিট, Y তে 1500 ইউনিট, Z এ 800 ইউনিট। তাহলে আমরা ভাগ এটার এসএসএ আমরা ভাগ করি। তাহলে আমার এক্স এ আমার এখানে আমার বলছে যে লেবার আওয়ারটা হচ্ছে $9 পার আওয়ার। তাহলে আমার এক্স এ কত লেবার পার ইউনিটে কত লেবার আওয়ার লাগে সেটা দেখি। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল স্কোয়ার মিটার, ডাইরেক্ট মেটেরিয়াল ডলার, ডাইরেক্ট লেবার মিনিটসে বলছে। আমার রেট দেওয়া আছে কিসে?
$9 পার আওয়ারে দেওয়া আছে। আওয়ারে দেওয়া এখানে আছে, এখানে দেওয়া আছে দেওয়া আছে। ডাইরেক্ট মিনিটস দেওয়া, তার মানে মিনিটসে হিসাব করে আমাকে ইউনিটটা আনতে হবে, তাই না? তাহলে মিনিটসে হিসাব চলে আসছে সেখানে, তাহলে আওয়ারটাকে মিনিটসে আনতে হবে। তাহলে আমার 2000 ইউনিট, হ্যাঁ, গুণ তো হচ্ছে 2000 24 গুণ তো 24, আবার ভাগ 60 দিবেন না? ভাগ 60, জি স্যার। কেন দিবেন? কারণ 800 60 হচ্ছে, মিনিটে 1 ঘন্টা, হ্যাঁ, তাহলে ওইটা, তারপরে 800 আওয়ার। ওইটা 800 আওয়ার হবে। তারপর ওটার সঙ্গে আবার আপনি এবার এটাকে 1500 দেখেন, গুণ 40 1500 গুণ গুণ 40 40 মিনিট ভাগ ভাগ 60 মিনিট, 60, তাহলে কত কত ওখানে লাগতেছে? 1000 আওয়ার স্যার। আচ্ছা, তারপরে 800 গুণ 60 গুণ ভাগ 60, ওটা তো মিনিট পুরোটাই আছে, 800 গুণ 60 60 ভাগ 60 ভাগ মিনিট। 60, এখানে স্যার 800 আওয়ার তাহলে কত টোটাল কত আওয়ার হচ্ছে? টোটাল স্যার। 800 যোগ 1000 যোগ 800, 2600 স্যার। 2600 আওয়ার। তাহলে আমার পার আওয়ারের রেট কত হচ্ছে?
হচ্ছে না? জি স্যার। ঠিক একইভাবে আপনারা প্রসেসিং কস্টটাকে পাওয়ার কস্টটাকে বের করেন 19,500 কস্ট ড্রাইভারটা কি? প্রসেস পাওয়ারের জন্য নাম্বার অফ পাওয়ার ড্রিলস অপারেশন। হ্যাঁ, নাম্বার অফ পাওয়ার ড্রিল একটা জেডে কয়টা? আমল ভাই ক্লাসটা শেষ করে চলে আসতেছি। হ্যাঁ, আর কত সময় লাগবে? এই আর 10 মিনিট। ওই যে ক্যাশ টাকা পুড়ে গেছে। নাম আপনার মিউট করেন আপনি। 100 টাকার নোট। আচ্ছা, আসতেছি। মিউট করেন কথা মিউট করেন। রিয়াদ হোসেন সাহেব মিউট করেন। প্রোডাক্ট এক্সে কয়টা? নাম্বার অফ পাওয়ার ড্রিল। ওয়াই তে কয়টা? লাস্টে দেখেন নাম্বার অফ পাওয়ার ড্রিলস অপারেশনস। প্রোডাক্ট এক্সে 6টা, প্রোডাক্ট ওয়াই এ 3টা, প্রোডাক্ট জেড এ 2টা, আছে কিনা? জি স্যার। প্রসেস পাওয়ারটা আমার কস্ট ড্রাইভার হচ্ছে গিয়া নাম্বার অফ পাওয়ার ড্রিলস অপারেশন, ঠিক না? তাহলে আমি 6টা 3টা 2টা পাইলাম এখানে। টাকা কত? 19,050। তাহলে 19,050 কে আপনি এবার এলে কিন্তু 6টা পার ইউনিটে, 3টা পার ইউনিটে, 2টা পার ইউনিটে প্রসেস নাম্বার অফ পাওয়ার ড্রিলস। তাহলে 2000 ইউনিটে কয়টা? 6 গুণ 2000 12,000 না পাওয়ার ড্রিল প্রোডাক্ট এক্সে। জি স্যার 12,000। প্রোডাক্ট ওয়াইতে কত? 15,000 ইন্টু 3। প্রোডাক্ট জেডে কত? 2,800 ইন্টু 2। এগুলাকে গুণ করে সব যোগ করেন, তারপর 19,500 কে ভাগ করতে হবে। 18,100। তো 19,500 কে ভাগ করলে কত হয়? স্যার 1.0773। রাইট 1.0773। ঠিক আছে, তাহলে জি, স্যার। এটা পাওয়ার 1.0773 পার পাওয়ার গ্রিড অপারেশন পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমাদের 8টা কি কস্ট? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট 13,650 টাকা। এটাকে করতে হবে। এটার বেসিসটা কি? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্টটা হচ্ছে কি কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল দিয়ে ভাগ করতে হবে। কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল হ্যান্ডেল স্কয়ার মিটারে। তাহলে পার ইউনিটে আমি এক্স ইউজ করি কত মিটার? 4 মিটার। এক্স এর জন্য 4 মিটার। তাহলে এখানে Y কত? 6। এখানে এখানে 8,000, ওখানে 6,15,90 9,000 বোধহয় না? 9,000। জি স্যার 9,000। তারপর 3 2400। তাহলে যোগ করেন সবগুলা। 2,400। তাহলে আমাদের কস্ট কত? 13,650 না? 13,650 যোগ ভাগ কত? স্যার ভাগ হবে 19,400। কত হয় তাহলে টোটাল? 19,400 হলে কত হয়? আমার রেট কত হয়? 0.7036। 1 পার স্কয়ার মিটার। পার স্কয়ার মিটার। এইবার আমরা জি, কিন্তু স্যার। বেসিক কাজটা আমরা কিন্তু করে ফেলছি। বেসিক কাজ করে ফেলছি, বুঝছেন? বেসিক কাজটা করে ফেলছি। এখন আসেন আমরা তাহলে এবার এটা কস্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার দেওয়া আছে, ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে। প্রোডাকশন কস্ট কত টাকা আসবে বলেন? আমার এক্সে কত টাকা আসবে? 503 টাকা বের করছিলাম না আমরা পার ব্যাচে। আমার 503 টাকা পার ব্যাচে বের করছিলাম। তাহলে আমার পার ব্যাচে 503 টাকা। আমার কত ব্যাচ লাগে? স্যার এটাতে বেশি। কোথায়? 10 এক্স এর জন্য 10, ওয়াই এর জন্য 5 আর জেড এর জন্য 10। তাহলে আমার পার ইউনিট আনতে হবে না এটাকে? ব্যাচ তো আমার 10 ব্যাচ তো পুরো প্রোডাকশনে 2000 ইউনিটের জন্য করছিলাম। তাহলে 503 কে আমি 10 ব্যাচে গুণ করেন আগে, তাহলে ফুল 2000 ইউনিট। এবার 2000 ইউনিটে ভাগ করলে তখন পার ইউনিটে বের হবে। ফলো করতেছেন কথাগুলো? 503.23 আমরা পার ব্যাচে বের করছিলাম ম্যাটেরিয়াল রিসিপ্ট এন্ড ইনস্ট্রুমেন্ট কস্ট। তাহলে 503.23 ইনটু 10 ব্যাচেস ডিভাইডেড বাই 2000 ইউনিটস। তাহলে পার ইউনিট বের হয়ে যাবে কত টাকা হয়? 2.52 হচ্ছে স্যার। ভেরি গুড, 2.516 2.52 ইউনিট। ওকে, 2.52 ইউনিট পার ইউনিট পেয়ে গেলাম। তারপরে প্রোডাক্ট ওয়াই তে 503.23 ভাগ ইনটু 5 ব্যাচ, সরি ইনটু 5 না ভাগ গুণ হচ্ছে 5 ব্যাচ ভাগ 1500 5 ইউনিট। ব্যাচ ভাগ হচ্ছে 1500 ইউনিট। তাহলে স্যার স্যার, 1.677 ওকে ফাইন, 1.68 হ্যাঁ। প্রোডাক্ট জেড প্রোডাক্ট যেটা হচ্ছে 503.23 503.23 গুণ হচ্ছে 16 ভাগ হচ্ছে 16 ভাগ 800 কত? স্যার এটা কি কস্ট কার্ড 800 বের করছি? 10.06 কস্ট কার্ড স্যার। বের করছি এক্স্যাক্টলি।
কিন্তু স্যার প্রশ্নে তো Cost card বের কোথাও করছি, কস্ট কার্ড বের করতে বলে নাই। আপনি কস্ট পার ইউনিট বের করতে পারলে তো তখন তো আপনার এখানে স্ট্যান্ডার্ড কস্টিং হয়ে যাচ্ছে আপনার। সেকেন্ড কোশ্চেন আচ্ছা, যেটা এই দেখা process শেষ যাচ্ছে করার স্যার আগে, এখানে এখন কস্ট ড্রাইভার্স পর্যন্ত আছে, কস্ট কার্ডের কথা তো কিছু বলে নাই। cost driver will reveal the activity of costing investigation. Prepare summary which calculates the budgeted product cost per unit. প্রশ্ন আছে স্যার টাইম তো শেষের দিক স্যার। to prepare a summary which calculates the budgeted product cost per unit. আমরা পার ইউনিট বের করে ফেলতেছি। ওকে, তাহলে আমি বের করে ফেললাম না, তাহলে আমরা এই ম্যাটেরিয়াল রিসিভ কস্ট যেভাবে পেলাম, প্রসেস পাওয়ার কস্টটা সেভাবে বের করব, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্টটা সেভাবে বের করব, তারপর কস্ট কার্ডটা আমরা রেডি করব। আর সময় শেষ হয়ে গেছে স্যার। যে আমি বেরোচ্ছি, আপনাকে সবাই এই অঙ্কটা করতে পারবেন? বাকিটা কিন্তু আর কোনো ঝামেলা নাই, মোটামুটি কিন্তু আমি কভার করছি। স্যার আমরা বাসায় ট্রাই করি, তারপরে এটা অবশ্যই ট্রাই করবেন। আমি এটা নিয়ে আরো একটা করব, কথা বলবো, এবং আমি আপনাদেরকে বলি আগামী ক্লাসে এটা তো করাবোই। আর আপনারা কি চ্যাপ্টার 2 এর উপরে একটা পরীক্ষা দিবেন, ছোট একটা পরীক্ষা, একদম কুইজ টাইপ কোশ্চেন, একদম মানে সিম্পল, 10-15 মিনিট। জি স্যার, দেয়া যায় স্যার। আপনারা তাহলে ওই চ্যাপ্টার 2টা অ্যাবজর্পশন কস্টিং এন্ড ম্যাটেরিয়াল কস্টিং, মানে সিম্পল একটা চ্যাপ্টার দিলাম, জি চ্যাপ্টার স্যার। 2টা ভালো মতো পড়বেন, কনসেপ্ট যেটা ক্লিয়ার থাকে। আমি ছোট ছোট কিছু কোশ্চেন দিব, জাস্ট কনসেপ্টগুলোকে আপনি রিভিউ করতে পারবেন, আর কিছু না। 10-15 মিনিটের পরীক্ষা হবে, বেশি না। হ্যাঁ, খুব প্রেশার দিচ্ছি না, আমি চাচ্ছি যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা। আপনারা অঙ্ক করতে পারবেন, আমি শিওর, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন প্লিজ। স্যার পরীক্ষা কিভাবে হবে স্যার, অনলাইন বা নাকি কিছু খাতা একটা ছবি করবো তুলে আর কি, পাঠাবেন? আমি একটা হয়তো বা দিয়ে দিব, একটা পেজ আপনাকে ফোকাস করে দিলাম, আপনারা বসে বসে করলেন, 10-15 মিনিটের মধ্যে করলেন, তারপরে আমি আলোচনা করলাম কি করলেন না করলেন। স্যার এখানে কি ম্যাথ থাকবে নাকি থিওরিটিক্যাল প্রশ্নগুলো দিবেন স্যার? আমি একটা দিব আর কি, একটা ম্যাথ ওরকম আমি ডিটেলস খুব বড় সড়ো কিছু দিব না, ছোট ছোট আমি বললাম না 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো জিনিসটা। জাস্ট আমি চাচ্ছি ওই টাইপের হতে পারে। আমি জাস্ট চাচ্ছি যে আপনারা একটু রিভিউ করেন, কনসেপ্টটা ক্লিয়ার দেন। এমন কনসেপ্টের কোশ্চেন হবে যেটা আপনাকে খুব বড় সময় নিয়ে অ্যান্সার করতে হবে না, বাট কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যান্সার করতে পারবেন। সো আমি ওই ধাঁচের একটা জিনিস আমি আনবো দিব আপনাদেরকে, সো দ্যাট আপনারা বেশিক্ষণ লাগবে না, আমি অল্প সময়ের জন্য, আপনারা পারেন না পারেন একেবারে কোনো অসুবিধা নেই, এখানে লজ্জার কিছু তো নেই, আমরা এখনো শিখতেছি। সুতরাং প্রিপারেশনটা হয়ে নিয়ে আসবেন, যাতে আমরা না পারলেও অসুবিধা নেই, কিন্তু পারতে হবে, ওটা একটা মনের মধ্যে মনোবল নিয়ে আসেন। চ্যাপ্টার 2 অনলি। হ্যাঁ, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, এটা আমরা ভালো কনসেপ্ট মাথায় ঢুকে ফেলি, অন্য চ্যাপ্টারগুলো আমাদের রেস্ট অফ দ্য কস্টিং মেথডগুলো আমাদের জন্য অনেক ইজি হবে। তো চ্যাপ্টার 2টাই আমরা ভালো মতো পড়বো। একটা শর্ট একটা আমরা মানে আমরা প্রথমে আপনারা নিজেরা ট্রাই করে করবেন, তারপর আমি আলোচনা করে শেষ করবো। ধরেন আমরা হাফ অ্যান আওয়ার মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো, সো দ্যাট আমরা একটা রিভিউর মতো হয়ে যাবে জিনিসটা। কারণ তার মানে ভ্যারিয়েন্স আমি এরপরে যখন ভ্যারিয়েন্স যাবো, তখন কিন্তু আমাদের এই কনসেপ্টগুলো আবার কাজে আসবে, সুতরাং একটু রিভিউ করে ফেললে ভালো হবে, ঠিক আছে না? আর আমি এখানে চ্যাপ্টার 5 এর মধ্যে আরো বলি, টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং আরো আছে, সাপু, এইগুলা ভালো অঙ্ক। আর কোশ্চেনের মধ্যে কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে, পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে। সো আমি দেখছি বিভিন্ন সেশনের কোশ্চেন গুলো একই টাইপের কোশ্চেন সবগুলো। কথা ছিল স্যার, বলেন প্লিজ, শেষ, আমাদের টাইম শেষ। আমি আগের ক্লাসগুলো মিস করেছি, আমি লেট করে ভর্তি হওয়ার কারণে আর কি। তো এখন কি শুধু বই দেখলে হবে নাকি আপনি কোনো শীট দিয়েছিলেন স্যার? শীট তো আমি রেডি করছি প্রত্যেকটা ক্লাসের জন্য, আপনারা পাচ্ছেন সেটা ইমেলে, এবং ওইটা আমি অনেক কষ্ট করে জাস্ট জিস্ট লিখে এক লাইন জুড়ে করে রেডি করতেছি, অনেক সময় লাগতেছে আমার। এবং ওইটা মেল পেয়েছেন না, ওগুলা আপনি আর বইটা ফলো করবেন, বই ইজ ভেরি ইজি। তারপরে যদি আপনি মনে করেন যে কোনো কোশ্চেন থাকে, আপনি আমাকে আপনি ফোন করতে পারেন, আই এম ইজি। আমি চাই যে আপনারা ডেভেলপ করে যান, আমাকে প্রশ্ন করবেন না। মোবাইল নাম্বারটা স্যার? মোবাইল নাম্বার 01777222222 11772 01778822222 5টা 2। আচ্ছা 7788 5টা 2। জি জি স্যার আরেকবার বলবেন? থ্যাংক ইউ স্যার। 01778822222। স্যার লাস্ট দুটো ডিজিট কি 22 ট্রিপল? 5টা 2। 01778822222।
মুখস্থ হয়ে গেছে স্যার। 17778 স্যার আমি পারতপক্ষে আপনাকে ফোন করব না, আমার ইমেল আইডিতে এসএমএস করে দিব স্যার, যদি পারেন শীটগুলো আমাকে দিয়ে দেবেন স্যার কষ্ট করে। শীট আপনি আপনি ইয়ে কাছে চান আপনি জি। আমাদের যে আইসিএমবি ম্যানেজমেন্টে যারা এডুকেশন সাদ্দাম ভাইকে বলেন, সাদ্দাম ভাই দিবে, সাদ্দাম ভাই। আপনাদের সাথে কন্টাক্ট করব কিভাবে হ্যাঁ, স্যার? হ্যাঁ, ফোন ওনারা যে করেন। মেইল দেয় ওখানে সাদ্দাম ভাইকে ফোন করেন বা আইসিএমবি তে ফোন করে সাদ্দাম ভাইকে দেন। সাদ্দাম ভাই একজন আছেন, সাদ্দাম ভাইকে বলেন যে ভাই আমাকে এইগুলো দিয়ে দেন, মাস দিবে। আর আপনাদের কাছে পরীক্ষার যে প্রশ্ন আনসারগুলো আছে সেগুলো আপনারা জোগাড় করে রাখেন, সেগুলো রিভিউ করতে থাকেন আস্তে আস্তে। জি স্যার। জানুয়ারিতে কিন্তু আমি চাই সবাই পরীক্ষা দিবেন, পাস করেন ফেল করেন সেটা পরের কথা, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষা দিতে বসবেন। জি স্যার। এবং জানুয়ারিতে হবে না পরীক্ষা, তখন দিবেন আর কি। আমি টেস্ট আগামী ক্লাসে একটা ছোট একটা মানে চ্যাপ্টার 2 এর উপর নেব, চ্যাপ্টার 2 অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং। জাস্ট কনসেপচুয়াল কিছু কোশ্চেন থাকবে, 15-20 মিনিটের পরীক্ষা, বেশিক্ষণ না। আপনারা আগে নিজে ট্রাই করবেন, তারপরে আমি আবার ওটাকে নিয়ে আলোচনা করব। আর তো কোনো মেথড দেখতেছি না, সো দ্যাট আপনাদের প্রিপারেশনটা হয়ে যাবে আর কি। ওকে স্যার।